আচ্ছা, আমরা শুরু করি। একজন আমাকে একটু কনফার্ম করো, স্লাইড এবং পয়েন্টার গুলো ঠিক মতো এবং সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, যারা কানেক্টেড আছো তারা আসলে টাইমকে ইফেক্টিভলি ইউজ করো, ইউটিলাইজ করো, আসলে ফোকাস করো ক্লাসের মধ্যে, চেষ্টা করো। এবং যেখানে যে কোশ্চেন হয় তোমরা আনমিউট করে সেটা আমাকে কোশ্চেন করতে পারো। তাহলে ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হয়। এমনি তো অনলাইন ক্লাসের আসলে কি বলবো, তো যখনই যেরকমই কোশ্চেন হোক জানার ইচ্ছে থাকে, আমি যদি একটু ফাস্ট যাই বা কোনো পয়েন্ট ডিটেল এক্সপ্লেন না করে সেগুলো তোমরা সাথে সাথেই কোশ্চেন করবা। ওকে, আচ্ছা, তো আমরা গতদিন মূলত যেটা দেখেছি সেটা হচ্ছে সেপারেশনটা আমরা কেন করব, কেমিক্যাল প্ল্যান্টের জন্য সেপারেশনের গুরুত্বটা কেন দরকার, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে তোমাদের কেন সেপারেশন করতে হবে, হ্যাঁ সেটা। আর এরপরে যে বিষয়গুলো দেখেছি, দুইটা বিষয়, এক ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা কি, আর হচ্ছে ইউনিট অপারেশন। ওকে, তো আজকে আমরা ব্যাপার লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম এই বিষয়টা দেখবো। হ্যাঁ, এই বইয়ের মধ্যে আর কি এটাকে সেপারেট একটা ছোট্ট চ্যাপ্টার, এর আগে একটা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 হিসাবে দেখানো হচ্ছে, তাই আমি খুব ছোট ছোট এগুলো আমি একসাথে সবগুলো দেখিয়েছি। ব্যাপার লিকুইড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম ইতিমধ্যে তোমরা বিভিন্ন কোর্সে মূলত যেটা বলা যেতে পারে ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা এটা পড়েছো, তাই না? ইকুইলিব্রিয়াম কি, এবং ইন্টারমিডিয়েটে তুমি কিন্তু এগুলো পড়ে আসছো। তো এগুলো একটু আমাদের মতো করে এই বিষয়গুলো আমরা একটু আরেকটু রিকল করে নিই, তোমাদেরকে আরেকটু মনে করে দেওয়া। অবজেক্টিভটা কি এই চ্যাপ্টারের মধ্যে, এটা কনসেপ্টটা, ধারণাটা, মূল ধারণাটা আমরা ভালো করে পরিষ্কার করে ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্ট থেকে এটা দেখার চেষ্টা করবো। ওকে, এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেটাগুলোকে, ইকুইলিব্রিয়াম ডেটাকে ভেরিয়াস অ্যাপ্রোচ টু প্রেজেন্ট ব্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম ডেটা রিলেশনশিপ। আমার ইকুইলিব্রিয়াম ডেটাগুলোকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো দেখবো। সো মূলত এই দুইটা টপিকস হচ্ছে এই চ্যাপ্টারের কন্টেন্ট। আমরা আজকে অবশ্যই এইটা দুইটা বিষয় শেষ করব। তাহলে আমরা দেখি কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, যেটা ইকুইলিব্রিয়াম কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। সো এটা কি, এটা তোমরা জানো। তো সে আমরা কনসিডার করি একটা ক্লোজড কন্টেইনার আছে। এখানে একটা লিকুইড আছে, সো এটা লিকুইড ফেজ, ইনিশিয়ালি ফুললি লিকুইড। তো এটা একটা বাইনারি সিস্টেম, অর্থাৎ এখানে দুইটা কেমিক্যাল কম্পোনেন্ট আছে, এ এবং বি। লিকুইড ফেজের কম্পোজিশন গুলোকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, আর ভেপর ফেজের ওয়াই, এগুলো তোমরা জানো। হ্যাঁ, তো পি প্রেসার অফ দ্য লিকুইড, টি টেম্পারেচার অফ দ্য লিকুইড। হ্যাঁ, সো ইনিশিয়ালি এখানে দুটো কম্পোনেন্ট ছিল, সো এক্স মোল ফ্র্যাকশন অফ এ ইন লিকুইড ফেজ 1 হতেই হবে, কারণ এখানে অনলি দুইটাই কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এবং এই ভেসেলস হচ্ছে ক্লোজ। এখানে ভ্যাপোরাইজেশন, হ্যাঁ, মলিকুল গুলো সবসময় কিন্তু চেষ্টা করে থার্মোডাইনামিক ভিগাসিটি কি ছিল, মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, অর্থাৎ মলিকুলস গুলো কিন্তু সবসময় একটা ফেজ থেকে অন্য ফেজে যাওয়ার চেষ্টা করে। তো আরেকটা প্রপার্টিস আমরা একটু ইন অ্যাডভান্স জেনে নেই। এই যে এসকেপিং, আমি একটা ইন জেনারেল থার্মোডাইনামিক প্রপার্টি যে আসলে দ্রুত কি হবে, এটা লিকুইড ফেজ থেকে ভ্যাপোরাইজ হয়ে যাওয়ার চেষ্টা করবে। সো আমাদের এই প্রসেসটা বোঝার জন্য সো আরেকটা কনসেপ্ট যেটা জানতে হবে। আচ্ছা, তো সে একটা টেম্পারেচার এটাতে আছে, প্রেশার একটা আছে, এই প্রেশারটা সবসময় তাকে চেষ্টা করে রাখবে টু কিপ দেম ইন লিকুইড ফেজ। এই প্রেশারটা তাদেরকে লিকুইড ফেজে রাখার চেষ্টা করবে, অর্থাৎ
এখানকার প্রেশারটা যত বেশি হবে, সো এই এসকেপিং বা ভেপোরাইজেশন প্রক্রিয়াটা তত একটু স্লোয়ার, বা রেজিস্ট্যান্স টু ভেপোরাইজেশনটা তত বেশি হবে কিন্তু। হ্যাঁ, তো প্রেশার, হাই প্রেশার মিনস হচ্ছে মলিকুলস গুলো লিকুইড ফেজে থাকার জন্য একটা ফেভারেবল কন্ডিশন থাকবে। হ্যাঁ, আর টেম্পারেচারটা সাধারণত মলিকুলস গুলোকে একটু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। সো হাই টেম্পারেচার হলে মলিকুলস গুলো একটু দ্রুত তোমার ভেপোরাইজ হয়ে যেতে পারে। ওকে, সো এখানকার একটা টেম্পারেচার প্রেশার আছে। সো এই মলিকুলস গুলো কি করবে, এই লিকুইড ফেজ থেকে ভেপোরাইজ হলো, সে এও ভেপোরাইজ হবে, বিও ভেপোরাইজ হবে। ওকে হোক, এবং এই ফোর্সটা, এটা যেহেতু কন্টেন্ট ভেসেলসটা হচ্ছে তোমার ক্লোজড, তো এগুলো আস্তে আস্তে এখানে অ্যাকুমুলেট করবে। অ্যাকুমুলেট করে এখানে যেহেতু এ কম্পোনেন্ট আসছে, হ্যাঁ, একটা ভেপর ফেজ এ এবং বি মিলে একটা এখানে ভেপর ফেজ ক্রিয়েট করলো। হ্যাঁ, তো এ ওয়াই এ হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপর ফেজ, ওয়াই বি হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি ইন ভেপর ফেজ। ওকে, এই দুটো সামেশন ইকুয়াল টু 1, তাই না? এখানে এই মলিকুলস গুলো আসলে অ্যাকুমুলেট করে করে এখানে একটা সেপারেট প্রেশার ডেভেলপ করাবে, এটাকে আমরা পি ভেপর প্রেশার। সো এখানকার প্রেশার সো ইজ এ ফাংশন অফ দ্য প্রেজেন্স অফ মলিকুল, এখানে কি পরিমাণ মলিকুলস আছে তার উপর, তাই না? তো এখানে একটা ভেপর প্রেশার হলো, এখানে একটা টেম্পারেচার গুলো হবে, এখানে যে মলিকুল গুলো আসতেছে, হ্যাঁ, ভেপোরাইজড হয়ে হয়ে সেইগুলাই মিলে কিন্তু এখানে একটা টেম্পারেচার প্রেশার তৈরি করবে। ওকে, আচ্ছা, সো একইভাবে সো এখান থেকে আমরা যেটা লিকুইড ফেজ থেকে মলিকুলস গুলো এ এবং বি ভেপোরাইজেশনের মাধ্যমে কি হলো, ভেপর ফেজে চলে যাচ্ছে। সো এখানে আস্তে 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 যখন কি হবে, মলিকুলস গুলো পরিমাণ বাড়বে, সো এই মলিকুল গুলো আবার কিন্তু, হ্যাঁ, কনডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে, রিভার্স প্রক্রিয়ার মাধ্যমে কনডেন্স হয়ে আবার লিকুইড ফেজে চলে যাবে। সো এই দুইটা প্রক্রিয়ায় তোমার সাইমালটেনিয়াসলি, হ্যাঁ, একই সাথে ঘটতে থাকবে। তো আস্তে আস্তে এখানে প্রেশার ডেভেলপ হবে। হ্যাঁ, প্রেশার ডেভেলপ হয়ে 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 হয়ে, হ্যাঁ, তো দেখা যাবে যে এমন একটা কন্ডিশন রিচ করবে, এস্টাবলিশড হবে, যেখানে যে রেটে মলিকুলস গুলো লিকুইড ফেজ থেকে ভেপোরাইজ হয়ে ভেপর ফেজে যাচ্ছে, আবার দেখবে সেই একই রেটে মলিকুলস গুলো কন্ডেন্স হয়ে ভেপর ফেজ থেকে লিকুইড ফেজে চলে আসতেছে। হ্যাঁ, তো ভেপোরাইজেশন এবং কন্ডেনসেশন এই দুটা ইকুয়াল রেটে হবে। হ্যাঁ, এই ইকুয়াল রেটে হওয়ার ফলে কি হবে, ইকুয়ালিটি হওয়ার ফলে এখানে এখানে যে ওয়াই এ ওয়াই বি ছিল এগুলার চেঞ্জ হবে না, এগুলা ফিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর এখানে যে তোমার লিকুইড ছিল, লিকুইডের মধ্যে যে তোমার এক্স এ এক্স বি ছিল, এগুলো ফিক্সড হয়ে যাবে, এগুলার চেঞ্জ হবে না। সো এই যে কন্ডিশনটা এস্টাবলিশড হলো, হ্যাঁ, এই কন্ডিশনে কি হবে, এই কন্ডিশনের আগে কি ছিল, হ্যাঁ, এই যে কন্ডিশনে আমরা আসলাম, এই কন্ডিশনের আগে যেটা হয়েছিল তোমার কম্পোজিশন, প্রেশার, টেম্পারেচার এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছিল। কম্পোজিশন, প্রেশার, এগুলা কম্পোজিশন তো অবশ্যই চেঞ্জ হচ্ছিল, এখানকার প্রেশার টেম্পারেচারও চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, সো ইকুইলিব্রিয়াম কন্ডিশনের আগের সিনারিওটা হচ্ছে কম্পোজিশন, প্রেশার, টেম্পারেচার এগুলা চেঞ্জ হতে পারে। আর ইকুইলিব্রিয়াম এরকম একটা কন্ডিশন যেখানে এই পরিবর্তনটা বন্ধ হয়ে যাবে। প্রেশারও কোনো পরিবর্তন হবে না, এখানকার প্রেশার সেম, একবার ফিক্সড। প্রেশার এট ভেপর, প্রেশার এট লিকুইড ফিক্সড। টেম্পারেচার এট ভেপর, টেম্পারেচার ইকুয়ালস টু টেম্পারেচার এট লিকুইড ফিক্সড হয়ে গেল। এখানকার প্রেশার সমান, এখানকার টেম্পারেচার সমান। হ্যাঁ, আর এখানকার যে কম্পোজিশন ছিল এগুলো কনস্ট্যান্ট হয়ে গেছে, এখানে যে কম্পোজিশন ছিল এটাও কনস্ট্যান্ট হয়ে গেছে। এইটার কম্পোজিশন আর এইটার কম্পোজিশন কিন্তু নাও মিলতে পারবে, মিলার কথা না। হ্যাঁ, হ্যাঁ, এই যে কন্ডিশনটা এস্টাবলিশড হলো এটাকে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলা হয় থাকে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা মূলত ইকুইলিব্রিয়াম। এখন এই ইকুইলিব্রিয়ামটা, সো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু আর ফার্দার সেপারেশন হয় না। তোমার এখানে যে কনসেন্ট্রেশন কম্পোজিশনটাকে সে রিচ করলো সেটা থেকেই কন্ডেনসেশন ভ্যাপোরাইজেশন হবে, সেটাকে মেনটেন করে। এখানে যেটা থেকে গেল এটাকে মেনটেন করে কন্ডেনসেশন ভ্যাপোরাইজেশন হবে। হ্যাঁ, এগুলা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এবং এটা স্টুডেন্টরা যাতে এই ফেজের প্রেশার কনস্ট্যান্ট, সেম সেম দুইটা, এটা তো অবশ্যই কনস্ট্যান্ট, এটা পরিবর্তনশীল হবে না। হ্যাঁ, এবং এটাও দুটো সমান হয়ে যাবে, দুইটা সেম হয়ে যাবে, এটা এবং এটাও সেম হয়ে যাবে। কিন্তু এখানকার কম্পোজিশন কনস্ট্যান্ট থাকবে, বাট এটা এখানকার কম্পোজিশনের সাথে কিন্তু মিলবে না। এই যে কন্ডিশনটা, এটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।
ইকুইলিব্রিয়াম হওয়ার পর ফার্দার সেপারেশন কম্পোজিশনের চেঞ্জ নাই, বাট এই প্রক্রিয়াটা আস্তে আস্তে ডাইনামিক্যালি আস্তে আস্তে চলতেই থাকবে। এখন এই যে আমরা ইকুইলিব্রিয়াম বললাম, এই ইকুইলিব্রিয়াম কিন্তু এটাকে আমরা ফার্দার 3টা ভাগে ক্লাসিফাই করে থাকি আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো একটা হচ্ছে তোমার থার্মাল ইকুইলিব্রিয়াম, টেম্পারেচার, এটা এবং এটা ভেপর ফেজের টেম্পারেচার এবং লিকুইড ফেজের টেম্পারেচার যে মিলে গেল সমান হলো, হ্যাঁ, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এখন ইকুইলিব্রিয়ামের ওভারঅল ইকুইলিব্রিয়ামের একটা কন্ডিশন ফুলফিল হলো, তো এটাকে বলা হয় যে থার্মাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, আবার এখানকার প্রেসার দুটো ফেজের প্রেসার ফিক্স হয়ে গেল, এটাকে আমরা বলি হচ্ছে তোমার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। কারণ প্রেসার ইজ রিলেটেড টু দ্য ফোর্স, ফোর্স ইজ সামথিং রিলেটেড টু দ্য মেকানিক্যাল অ্যাসপেক্টস। ওকে, সো এটাকে আমরা বলি যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আর এই যে কম্পোজিশন ফিক্স হয়ে গেল, হ্যাঁ, এটা কম্পোজিশন ফিক্সড হয়ে গেল মানে কি নো ফার্দার সেপারেশন, আর কোনো এটাকে আর পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে না, এটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা শর্ত আছে, দেখো এখানে কিন্তু একটা শর্ত আছে, এটা ভালো করে কেমিক্যাল পটেনশিয়াল, এটাও থার্মোডাইনামিক্স তোমাদের জানার কথা, বা এখন এটা শুরু হয় নাই, আমরা এই জিনিসটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বিশেষ করে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা যখন বলবো তখন হচ্ছে দেখো কেমিক্যাল পটেনশিয়াল, এখানে যেমন তোমার টেম্পারেচার দুটো কনস্ট্যান্ট, দুই ফেজের কম্পোজিশন কনস্ট্যান্ট থাকলে থার্মাল ইকুইলিব্রিয়াম বলছি, এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলছি। হ্যাঁ, আর কেমিক্যাল পটেনশিয়াল of I component equals to chemical potential of I component in the vapor and liquid। এখানে সে A এর যে কেমিক্যাল পটেনশিয়াল, এখানে B এর কেমিক্যাল পটেনশিয়াল সমান হয়ে গেল, দুইটার পটেনশিয়াল সমান হয়ে গেল, তাহলে আর ফার্দার সেপারেশন হচ্ছে না, তাহলে এই দুইটা কনস্ট্যান্ট হয়ে যাবে আর কি, এই ফেজের কম্পোজিশন কনস্ট্যান্ট হয়ে গেল, এই ফেজের কম্পোজিশন কনস্ট্যান্ট হয়ে গেল, কেমিক্যাল পটেনশিয়াল দুই জায়গার সমান হবে, কেমিক্যাল পটেনশিয়াল সমান হবে, আর এগুলো এই ফেজেরটা কনস্ট্যান্ট, এখানে এই ফেজের কনস্ট্যান্ট। দেখো তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শর্ত কি, কেমিক্যাল পটেনশিয়াল at liquid phase for component I equals to chemical potential for component I at vapor phase। ওকে, দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটাকে বলতেছি, আর কম্পোজিশন at I component of composition at liquid phase not equals to I এর composition at vapor phase। ওকে, কম্পোজিশন সেম না, কম্পোজিশন যদি দুটো ফেজের সেম হয়ে যায় তাহলে সেপারেশন ইকুইলিব্রিয়ামের কোনো অর্থ হলো না, কারণ ইকুইলিব্রিয়ামের পরে তো আর কোনো এনরিচমেন্ট হবে না, তাই না? সো কখনোই কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজড হওয়ার পরে দুইটা ফেজের কম্পোজিশন সমান হয় না, যেটা সমান হয় সেটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল, যেটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। হ্যাঁ, যেমন টেম্পারেচারের ডিফারেন্স থাকলে কি হিট ট্রান্সফার হয়, ঠিক এরকম ভাবে তোমার প্রেসারের ডিফারেন্স থাকলে ফ্লো মোমেন্টাম ট্রান্সফার হয়। হ্যাঁ, ঠিক এমনি কেমিক্যাল পটেনশিয়ালের ডিফারেন্স থাকলে কেমিক্যাল মুভমেন্ট হবে। আর দুটো সমান হয়ে গেলে কেমিক্যাল মুভমেন্ট আর হচ্ছে না, অর্থাৎ ফার্দার সেপারেশন বা এনরিচমেন্ট অফ ভেপার ফেজ হচ্ছে না। ওকে, তাহলে তোমাদেরকে এই কেমিক্যাল পটেনশিয়ালটা কি এটাও আসলে একটু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কেমিক্যাল পটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যেমন একটা চিন্তা করি, আমরা প্রথমে একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি পরবর্তী স্লাইড যে যাচ্ছি সেটাকে বোঝানোর জন্য একটু। তো কেমিক্যাল পটেনশিয়াল কি? কেমিক্যাল পটেনশিয়াল আমরা একটা চিন্তা করি, এখানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা নিজেরা সুন্দর করে পড়বা, বুঝবা। আমি মূল জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। সে ধর একটা পাহাড়, হ্যাঁ, একটা পাহাড়ের বা উঁচু জায়গা থেকে একটা নিচু জায়গায় আসতে তুমি একটা বল চিন্তা করো, তুমি পাহাড়ের উপরে উঁচু জায়গায় একটা বল ছেড়ে দিলা, সে বলটা আস্তে 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 কি করে রোলিং করে 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 নিচে পড়লো। কেন পড়লো? তুমি বলবো হচ্ছে এটা গ্র্যাভিটেশনাল অ্যাকশনের মাধ্যমে, তাই না? তাহলে এই গ্র্যাভিটেশনাল অর্থাৎ একটা মুভমেন্টের জন্য, একটা ফ্লোর জন্য একটা ড্রাইভিং ফোর্সের প্রয়োজন হয়। হ্যাঁ, উপরে উঁচু জায়গায় একটা বল ছিল, গ্রেভিটি তাকে ড্রাইভ করে 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 নিচের জায়গায় নিয়ে আসলো, অর্থাৎ একটা মুভমেন্ট ক্রিয়েট করেছে ডিউ টু দ্য ডিফারেন্স ইন গ্রেভিটি, গ্র্যাভিটেশনাল রিজনের কারণে। ঠিক তেমনি কেমিক্যাল মুভমেন্ট সে একটা রিয়েকশন, কেমিক্যাল গুলো রিয়েক্ট করে, ডিফিউজ করে, ফ্লো করে, মেল্ট করে, এগুলোর জন্য একটা ড্রাইভিং ফোর্স থাকতে হয়। সেই ড্রাইভিং ফোর্সটাকে বলেছে কেমিক্যাল পটেনশিয়াল। এই যে কজ, তাহলে এই যে আমার ভেপার ফেজ থেকে লিকুইড ফেজে যাচ্ছে, লিকুইড থেকে ভেপার ফেজে যাচ্ছে, আবার সে চিন্তা করো একটা ক্লোজ জায়গা আছে, সেই ক্লোজ জায়গায় তুমি কোনো একটা জায়গায় তুমি একটু পারফিউম স্প্রে করে দিলা, অন্য জায়গায় কিন্তু নাই, তুমি একটা সিঙ্গেল পয়েন্টে পারফিউম স্প্রে করেছো।
তো কিছুক্ষণ পর দেখবা আস্তে 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 পারফিউমের যে গন্ধটা ছিল এগুলো কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে, অর্থাৎ এই মলিকুল গুলো তুমি এক জায়গায় ডোজ দিয়েছো এবং এটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেল। হ্যাঁ, তুমি যে জায়গায় দিয়েছিলে সেখানে কেমিক্যাল পোটেনশিয়াল বেশি ছিল, কনসেন্ট্রেটেড ছিল। এটা আস্তে 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 চারিদিকে এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই তাদেরকে ফোর্স করেছে, তাদেরকে ডিফিউজ করার জন্য। সো ডিফিউজ করে যে চারিদিকে ছড়িয়ে গেল, এইটার জন্য কজ ছিল কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল ইজ হাই। সো এই যে কেমিক্যাল মুভমেন্ট বলতেছি আমি, কেমিক্যাল মুভমেন্ট বলতে বুঝাচ্ছি কেমিক্যাল রিয়াক্ট করতে পারে, এটা ডিফিউজ করতে পারে, ট্রান্সফার হতে পারে, তারপর হচ্ছে কি করতে পারে, মেল্ট বলে যেতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য ড্রাইভিং ফোর্স দরকার হয়, সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এবং এই মুভমেন্টের রিয়াকশনটা হবে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে। হ্যাঁ, এই হচ্ছে কনসেপ্টটা। ম্যাথমেটিক্যালি কিন্তু এটাকে আমরা ডিফাইন করতে পারি। থার্মোডাইনামিক্সে এটাকে ডিফাইন করা হয় যে ফ্রি এনার্জি থাকে। হ্যাঁ, তোমার ফ্রি এনার্জিকে যদি তুমি নাম্বারও, তাহলে দেখো একটু আমরা রেটটা দেখি। দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ স্পেসিস ইন এ মিক্সচার ইজ ডিফাইন্ড as the rate of change of free energy of a thermodynamic system with respect to the change in number of the atoms or molecules of that species that are into the system. অর্থাৎ তোমার কোন একটা কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল মানে কি, সেই কম্পোনেন্টের নাম্বারটা চেঞ্জের সাথে সাথে ওই সিস্টেমের যে ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় যে রেট, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট কম্পোনেন্ট। ওকে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এটাকে ডিফাইন করা হয়। বাট আমরা এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি, এই যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এই যে কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মোর ভোলেটাইলটা প্রথমে মোর ভোলেটাইল, লেস ভোলেটাইল, এখানে যে দুইটা কম্পোনেন্ট বাইনারি সিস্টেম, তার মধ্যে একটা মোর ভোলেটাইল থাকবে অর্থাৎ এসকেপিং টেন্ডেন্সি বেশি থাকবে, আরেকটা একটু লেস ভোলেটাইল, এসকেপিং টেন্ডেন্সি কম থাকবে। যখন ভ্যাপোরাইজেশন শুরু হবে যাবে, হ্যাঁ, তো এখানে আস্তে আস্তে মোর ভোলেটাইলের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, বেশি থাকবে, কারণ এখানে লেস ভোলেটাইলটা তো এখানে থাকার চেষ্টা করবে, হ্যাঁ, এখানে প্রিফার করবে থাকার জন্য, মোর ভোলেটাইলটা উপরে ব্যাপার ফেজে। হ্যাঁ, সো আস্তে আস্তে এখানে মোর ভোলেটাইল কম্পোনেন্টের পার্সেন্টেজ বাড়বে। এখন যখন, তাহলে দেখো মোর ভোলেটাইল কম্পোনেন্টে সে এ, সো এখানে তার পটেনশিয়াল অনেক বেশি ছিল ইনিশিয়ালি, এখানে কম, সো এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে। তো কতক্ষণ কত যাবে, নেট যে পরিমাণ যে চেঞ্জ হচ্ছে কতটুকু চেঞ্জ হবে, এটা ডিপেন্ড করবে যখনই ওই কম্পোনেন্টের কেমিক্যাল পটেনশিয়াল ভ্যাপর ফেজ এবং লিকুইড ফেজে সেম হয়ে যাবে, তখনই তোমাকে এটা স্টপ হয়ে যাবে। আর ফার্দার ভ্যাপোরাইজেশন কনডেনসেশন হবে, বাট এখানে কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সেপারেশন এনরিচড হবে না। সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, বা কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। ওকে, এই কন্ডিশনে ফার্দার কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, মুভমেন্ট থাকবে। হ্যাঁ, যেমন এখানে ভ্যাপোরাইজেশন কনডেনসেশন হবে, বাট টেম্পারেচার, প্রেসার আর কনসেন্ট্রেশনে কোনো পরিবর্তন হবে না। এবং এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করবো, থার্মাল, মেকানিক্যাল আর হচ্ছে তোমার কেমিক্যাল। কেমিক্যাল পোটেনশিয়াল, যখন কেমিক্যাল পোটেনশিয়াল কন্ডিশন ফিক্স, দুইটা ফেজের কনস্ট্যান্ট হয়ে গেল, সেটা কেমিক্যাল পোটেনশিয়াল টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল থার্মাল পোটেনশিয়াল, থার্মাল ইকুইলিব্রিয়াম, আর প্রেসার কনস্ট্যান্ট হয়ে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। আমরা সাথে আরেকটা জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে দেখো ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস। হ্যাঁ, এটাকে হচ্ছে নন রিঅ্যাক্টিভ সিস্টেমের জন্য এফ ইকুয়াল টু সি, তোমরা ফেজ রুল যেটা পড়েছো তাই না, ফেজ রুল। হ্যাঁ, এফ নাম্বার অফ তোমার ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 ইকুয়ালস টু 2, তাই না, এই যে কন্ডিশনটা। হ্যাঁ, সো এখানে দেখো আমার এই সিস্টেমের জন্য এফ, এফটা কি ডিগ্রি অফ ফ্রিডম অফ ইন্টেন্সিভ ভেরিয়েবলের। হ্যাঁ, এগুলো তো তোমরা আশা করি পড়েছো। এগুলো হচ্ছে তুমি ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ তুমি তুমি কয়টা ইন্টেন্সিভ ভেরিয়েবলকে তোমার নিজের মতো করে চাইতে পারো, আর কোনগুলো ফিক্সড হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সো নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম যদি এখানে আমার এই সিস্টেমের জন্য কি হবে, সি কেমিক্যাল কম্পোনেন্ট 2, ওকে, মাইনাস এখানে ফেজ, পি হচ্ছে ফেজ, ভ্যাপার এন্ড লিকুইড 2 প্লাস 2 ইকুয়ালস টু 2। তাহলে এই সিস্টেমের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসকে তুমি নিজের মতো করে মনের মতো করে ফিক্স করতে পারবা। এই দুটো যদি ফিক্স করে দাও, তাহলে অপর যে ইন্ডিপেন্ডেন্ট তোমার ইন্টেন্সিভ ভেরিয়েবলস গুলো আছে, সেগুলো কিন্তু সিস্টেম দ্বারাই অটোমেটিক্যালি ডিটারমিন্ড হয়ে যাবে। হ্যাঁ, তুমি সেটাকে আর চেঞ্জ করতে পারবা না। সো এটা ইকুইলিব্রিয়াম সম্পর্কে যখন আমরা কথা বলি, আমাকে এই বিষয়টা জানতে হবে। হ্যাঁ, আর ইন্টেন্সিভ ভেরিয়েবলস, তো ফেজ রুলের মধ্যে যে ভেরিয়েবল গুলোকে আমরা ফিক্স করতে চাই, বুঝতে হবে এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ এর মধ্যে পার্থক্য রয়েছে। এক্সটেন্সিভ ভেরিয়েবলস কোনগুলো, সে ফ্লো রেট, হ্যাঁ, ম্যাস, ভলিউম, এগুলো এক্সটেন্সিভ, কারণ এগুলো টোটাল পরিমাণের উপর নির্ভর করে।
আর ইন্টেন্সিভ মানে কি পার ইউনিট পরিমাণের উপর নির্ভর করবে। হ্যাঁ, যেমন প্রেসার, টেম্পারেচার, কম্পোজিশন, এগুলো কিন্তু ইন্টেন্সিভ ভেরিয়েবলস, ডেনসিটি ইন্টেন্সিভ ভেরিয়েবলস। আর হচ্ছে তোমার টোটাল মাস, টোটাল ভলিউম, এগুলো হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবলস, ফ্লো রেট এক্সটেন্সিভ ভেরিয়েবলস। ওকে, তাহলে আমাদের যখন আমরা ইকুইলিব্রিয়াম সম্পর্কে কথা বলবো, সাথে সাথে আমরা ফেজ রুলটাকে নিয়ে আসি, কারণ এটা আমাকে বুঝতে হবে তুমি হাউ মেনি ইন্টেন্সিভ ভেরিয়েবল ক্যান বি চুজেন ফিক্সড বাই ইউ, এন্ড কোনগুলো সিস্টেম দ্বারা, হ্যাঁ, প্রসেস দ্বারা অটোমেটিক্যালি ফেনোমেনিক্যাল ভাবে এগুলো ফিক্সড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা তো আমরা অলরেডি বলেছি, এখানে আর কিছু বলার নাই আমার। সো এখন আমরা তাহলে ইকুইলিব্রিয়াম প্রসেসটা কি সেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করলাম, জানলাম। এখন আমরা দেখি এই যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হওয়া যাওয়ার পর এই যে কন্ডিশন গুলো, যেমন টেম্পারেচার, প্রেসার, কম্পোজিশন, তাই না, ব্যাপক ফেজের কম্পোজিশন, আমরা মোটামুটি ভাবে তিন ধরনের বিষয় আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে টেম্পারেচার, প্রেসার, একটা হচ্ছে কি কম্পোজিশন, কম্পোজিশন ইন ভেপর ফেজ, কম্পোজিশন ইন লিকুইড ফেজ। হ্যাঁ, এই ডেটাগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, কিভাবে আমরা ফর্মাল ওয়েতে প্রেজেন্ট করতে পারি। ওকে, সো দেখো ডাটাগুলোকে আমরা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। যে এক্সপেরিমেন্টাল ডাটাগুলোকে আমরা সাধারণত এই যে তোমার টেবিল আকারে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আর ডিপ রিসার্চ চার্ট। তাহলে এই জিনিসটা একটু ভালো করে দেখবা, বা আমরা অবশ্যই আজকে এগুলো সব ডিটেল এগুলো দেখবো। তো এক্সপেরিমেন্টাল ডাটা, হ্যাঁ, ডাটাগুলোকে আমরা টেবিল আকারে প্রেজেন্ট করতে পারি, জাস্ট টেবিলের মধ্যে দিয়ে দিলাম, অথবা এটাকে আমরা গ্রাফ করে দিতে পারি, অথবা চার্ট আছে, চার্টের আকারে আমরা ইকুইলিব্রিয়াম ডাটাকে প্রেজেন্ট করতে পারি, বা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, অ্যাডজাস্ট করে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে এটাকে অ্যানালাইটিক্যাল বলা যেতে পারে, এটা হচ্ছে রিলেটিভ ভোলাটিলিটি। হ্যাঁ, একটা প্যারামিটারস, রিলেটিভ ভোলাটিলিটি একটা প্যারামিটারস, এই প্যারামিটারস এর মাধ্যমে আমরা ইকুইলিব্রিয়াম ডাটাকে প্রেজেন্ট করতে পারি। এই প্যারামিটারস যদি জানি, তাহলে একটা এক্সপ্রেশন বা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে আমি এক্স ওয়াই, ভেপর ফেজ কম্পোজিশন, লিকুইড ফেজ কম্পোজিশন, এগুলো আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, সিম্পল মডেল ফর বিএলই, আরো কিছু মডেলস আছে, যেমন বা ল, সেগুলো হচ্ছে রাউলস ল, হেনরিস ল, এগুলো দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম ডাটাকে রিপ্রেজেন্ট বা প্রেজেন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে তিনটা ক্লাস, এগুলো আজকে হচ্ছে আমাদের বাকি যে সময়টা থাকবে, এই সময়টার মধ্যে আমরা এগুলোই বোঝার চেষ্টা করবো। ওকে, সো প্রথমে আমরা যে এক্সপেরিমেন্টাল ডাটা এবং টেবিল, ওকে, তারপর যাবো এক্সপেরিমেন্টাল ডাটা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তারপরে যাবো হচ্ছে ডিপ স্ট্রাকচার। খুবই মজার, এখানে যাতে তোমার কোনো গাফলতি থাকে না থাকে, মানে তোমার গ্যাপ না থাকে। হ্যাঁ, কারণ এগুলো কিন্তু তোমাকে সবগুলো তোমার যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করবা, এগুলোতে একবার এগুলাতে তোমাকে প্রতিনিয়ত এগুলাকে অ্যাপ্লাই ইউজ করতে হবে। এক্সপেরিমেন্টালটা বিএলই, ব্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম ডাটা ফর ইথানল ওয়াটার, ইথানল এবং ওয়াটার সিস্টেম। হ্যাঁ, কেমিক্যালটা কি আমরা বাইনারি সিস্টেম হতে পারে, আরো বেশি থাকতে পারে, মাল্টি কম্পোনেন্ট, দুইয়ের বেশি হলে এটাকে আমরা মাল্টি কম্পোনেন্ট সিস্টেম বলি। সো আমাদের অ্যানালাইসিস গুলো মোস্টলি লিমিটেড টু, হ্যাঁ, বাইনারি সিস্টেম, অর্থাৎ দুইটা কম্পোনেন্ট থাকে। সো একটা হচ্ছে ইথানল, ইথানল মোর ভোলাটাইল দেন ওয়াটার। সো ইথানল ওয়াটার, এই দুটোর মধ্যে দেখো ডেফিনেটলি একটা হচ্ছে মোর ভোলাটাইল থাকে, তার এসকেপ টেন্ডেন্সি বেশি, আর হচ্ছে আরেকটা হচ্ছে কম, সো লেস ভোলাটাইল দেন ওয়াটার। ওকে, সো সিস্টেম এট প্রেসার 1, এই যে সিস্টেমে, তাহলে দেখো এখানে আমি যদি ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিসটা করি, এখানে এফ এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 ইকুয়ালস টু কত, এখানে সি মানে কত, কেমিক্যাল কম্পোনেন্ট কি আছে, ইথানল এবং ওয়াটার দুইটা, 2 লেখো, মাইনাস লেখো ফেজ, ব্যাপার এবং ইকুইলিব্রিয়াম, ব্যাপার এবং লিকুইড দুইটা, এই 2 2 কাটে গেল, তারপর হচ্ছে 2 থাকে। ওকে, তাহলে 2, তাহলে এখানে হচ্ছে তুমি দুইটা কে ফিক্স করতে পারবা। হ্যাঁ, তুমি দুইটা বিষয়কে ফিক্স করা যাবে। সো আমি এখানে মূলত এই যে এক্সপেরিমেন্টাল ডাটা গুলো হয়, এগুলোতে একটা নির্দিষ্ট প্রেসারে হয়ে থাকে। হ্যাঁ, নির্দিষ্ট এক্সপেরিমেন্টাল ডাটা গুলো একটা নির্দিষ্ট প্রেসারে, প্রেসারটা একটা কনভিনিয়েন্ট প্রেসারে এই ডাটা এক্সপেরিমেন্টটা করে সেখান থেকে ডাটা জেনারেট করা হয়। হ্যাঁ, তো প্রথমে কিন্তু প্রেসারকে ডিপেন্ড করে, এই যে আমার দুইটা ডিগ্রি অফ ফ্রিডম ছিল, একটা আমি প্রেসার দিয়ে, প্রেসার 1 atm, দেখো প্রত্যেকটা যতই টেবিল ডাটা সেট পাবা, তখন তুমি দেখে নিবা প্রেসারটা কত। এই প্রেসারটা তুমি এইটাকে, আমরা এই ডাটাগুলো কেন দিচ্ছি, এই ডাটাগুলোকে দিচ্ছি তুমি একটা প্রবলেমকে সলভ করবা, ওই প্রবলেমের সাথে দেখো এই ডাটাগুলো, দেখো একটা ইথানল ওয়াটার সিস্টেম বলা আছে, তোমার প্রবলেমে বলা আছে হচ্ছে 2 atmosphere, আর এই ডাটা কিন্তু 1 atmosphere, তাহলে এই ডাটা কিন্তু তুমি ওখানে ডিরেক্টলি ইউজ করতে পারবা না। কাজে তোমাকে এখানে প্রেসার সম্পর্কে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে। তাহলে বিএলই ডাটা ফর ইথানল ওয়াটার সিস্টেম এট 1 atm, তাহলে আমরা শুরুতে কি কি ফিক্সড আছে 1 atm, এই ডাটাগুলোকে কিন্তু 2 atm 3 atm এ ডিরেক্টলি অ্যাজ ইট ইজ ইউজ করা যাবে না, কখনো এগুলো অ্যাপ্লিকেবল হবে না, ভিন্ন সিনারিও হয়ে যাবে যদি 2 atm ইউজ করো।
1.5 ATM স্কোয়ার ভিন্ন সিনারিও হয়ে যাবে। ওকে, কোয়ান্টিটেটিভ হয়তো কোনো কোনো ক্ষেত্রে ট্রেনটা ঠিক থাকবে, কিন্তু কোয়ান্টিটেটিভ ভ্যালুগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এক্সপেরিমেন্টাল ডেটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারি? সিম্পলি আমি প্রথম বলেছি টেবিল আকারে। সো তাহলে তুমি প্রথমে এই প্রেসারটা ফিক্স করে দাও, লিখে দিলাম BLE ডেটা ফর ইথানল ওয়াটার সিস্টেম at 1 ATM, এই এরকম একটা হেডিং দিতে হবে। ওকে, তারপর তুমি কি কি লিখো? টেম্পারেচার, বিভিন্ন টেম্পারেচার, মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ, মোল ফ্র্যাকশন ইন তোমার ভেপর ফেজ। এখানে সাধারণত আমরা মোর ভোলাটাইল কম্পোনেন্টটাই দিয়ে থাকি। এখানে কি আছে? ওয়াটার আর হচ্ছে ইথানল। এখানে কেন ইথানলটা দিলাম? হ্যাঁ, কেন ইথানলটা দিলাম? এটা সাধারণত তোমার এখানে ওয়াটার দিয়ে কিন্তু করা যেত, এর মানে না যে সবসময় ওয়াটার দিয়ে করতে হবে, ইথানল দিয়ে করতে হবে। সো তোমাকে এখানে শুধু লিখে না দেয় তাহলে হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্ট চিন্তা করবা। হ্যাঁ, আর কিন্তু তোমার অনেক সময় কিন্তু এখানে লেস ভোলাটাইল কম্পোনেন্টের সাপেক্ষে কিন্তু এই ডাটাগুলো প্রডিউস করা হয়ে থাকে। হ্যাঁ, তো এখানে আমার জন্য আমি লিকুইড ফেজের কম্পোজিশন এগুলো এক্স, ভেপর ফেজের কম্পোজিশন এগুলো ওয়াই। হ্যাঁ, এই টেম্পারেচার, তাহলে তুমি দেখো এই যে টেম্পারেচার, এই প্রেসারে, এই 1 অ্যাটমসফিয়ার প্রেসারের সবগুলো তো 1 অ্যাটমসফিয়ার আন্ডারে আছে। 95 ডিগ্রি সেলসিয়াসে যে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হবে, সেই ইকুইলিব্রিয়ামের মধ্যে লিকুইড ফেজে কম্পোজিশন হচ্ছে এত, আর ভেপর ফেজের কম্পোজিশন হচ্ছে এত। হ্যাঁ, এটা কি বলছে? মোল পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টেজে নিচ্ছে, মোল পার্সেন্ট ফ্র্যাকশনে না, পার্সেন্টেজে নিচ্ছে। এটা ফ্র্যাকশনে দেওয়াটাই ভালো আর কি মনে করি আমি। হ্যাঁ, এটা হচ্ছে এই এত। তারপর হচ্ছে তোমার 80, হ্যাঁ, এই 1 ATM ইথানল ওয়াটার সিস্টেম 1 ATM প্রেসারে, হ্যাঁ, যদি তোমার টেম্পারেচারটা 80 থাকে এবং ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ওখানে ভেপর ফেজের মধ্যে ইথানল থাকবে এত পরিমাণে 39, সরি লিকুইড ফেজে, আর ভেপর ফেজে থাকবে হচ্ছে 65। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? এইভাবে আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেটাকে টেবিল আকারে আমরা এক্সপেরিমেন্টাল যে ডেটাগুলো আছে ওটাকে আমরা টেবিল আকারে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আমি একটা পয়েন্ট এখন আমার মনে আসলো, আগে মনে আসেনি, আমি একটু বলে আসছি তোমাদেরকে। এখানে দেখো, এখানে আরেকটা তোমার চিন্তা করবা এই বিষয়টা। এখানে যে আমরা বললাম ওভারঅল ইকুইলিব্রিয়ামকে আমরা এটা 3টা ভাগে ভাগ করে দিয়েছি না, থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তাই না? আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, মানে কোশ্চেনটা আমি অনেক সময় এটা জিজ্ঞেস করি অনেককে, দেখো তো এরকম কি কোনো সিনারিও হতে পারে এই 3টা কি সাইমেলটেনিয়াস একসাথে সমান হয়ে যাবে? মানে ইকুইলিব্রিয়ামের যে 3টা কম্পোনেন্ট, থার্মাল, মেকানিক্যাল, কেমিক্যাল, মানে বিষয়টা কি ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, এর মানে 3টা থার্মালি প্রেসার কনস্ট্যান্ট হয়ে গেছে, টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, কেমিক্যাল পটেনশিয়াল কনস্ট্যান্ট হয়ে গেছে। এরকম কি হয়? সবসময় কি এরকম হবে? নাকি এরকম হতে পারে দুইটা টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে গেল, প্রেসার কনস্ট্যান্ট হয়ে গেছে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হয়ে গেল, বাট কেমিক্যাল পটেনশিয়াল সেম নাই, এটা পরিবর্তন হচ্ছে, এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এখনো হয় নাই। সো স্টিল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, এখানে এনরিচমেন্ট হচ্ছে, তার কিছুক্ষণ পরে যে কনস্ট্যান্ট হলো, তারপর 3টা কন্ডিশনে ফুলফিল হলো, তখন একটা ইকুইলিব্রিয়াম, ফুল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কোশ্চেন করছি আর কি তোমাদেরকে, বিষয়টা তোমরা চিন্তা করবো। হ্যাঁ, এরকম হতে পারে কিনা? এরকম কিন্তু হতে পারে। হ্যাঁ, কারণ একটা সিস্টেমের মধ্যে কেমিক্যাল পটেনশিয়াল এরা মানে এনা যে সে টেম্পারেচার ফিক্স হয়ে গেছে, মানে দুইটা ফেজের কেমিক্যাল পটেনশিয়াল ফিক্স হয়ে যাবে, প্রেসার ফিক্সড হয়ে গেছে, দুইটা ফেজের তোমার কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল পটেনশিয়াল ফিক্স হয়ে যাবে। হ্যাঁ, কেমিক্যাল পটেনশিয়াল ইটসেলফ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিফারেন্ট ফ্রম দিস। এগুলা সমান হয়ে গেলেও এটা কিন্তু চেঞ্জ হতে পারে, এটা নট ইকুয়াল থাকতে পারে। এই দুটা সেম, এটা ক্যানট বি সেম, এটা স্টিল চেঞ্জ হচ্ছে, স্টিল ডিফারেন্স আছে এবং এগুলো চেঞ্জ হতে পারে। তাহলে এরকম সিনারিও আছে, আমার যে পরবর্তী স্লাইডটাতে একটু ভালো করে পড়লে একটা হিন্টস আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে 3টা যখন হবে ফুল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেল, কিন্তু এর মানে এটা না যে যখনই থার্মাল, যখনই এটা হবে সাথে সাথে এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। এই দুটা সমান হয়ে যাওয়ার পরও কিন্তু এটা ডিফারেন্ট, নট সেম থাকতে পারে। যখন সেম হলো তখনই কেমিক্যাল হয়ে গেল, তখন 3টা কন্ডিশন স্যাটিসফাই হলো, তখন ফুল ইকুইলিব্রিয়াম কন্ডিশন এস্টাবলিশড হয়ে যাবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথম দেখো ডেটা টেবিল ফর্মে দেখলাম, এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুবই মজার এবং ইউজফুল। হ্যাঁ, দেখো আমরা সেই ইথানল ওয়াটার সিস্টেমে কিন্তু বলতেছি, ইথানল ওয়াটার সিস্টেম। হ্যাঁ, টেম্পারেচার এত 95, এই একটা কন্ডিশন বলা আছে, ইথানল ওয়াটার সিস্টেম 1 ATM প্রেসার
এবং 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। আচ্ছা, আমরা এখানে দেখি আমরা কি দেখাতে চাচ্ছি। এখানে আমরা দুই ধরনের গ্রাফ দেখিয়েছি, হ্যাঁ, দুইটাই খুবই ইউজফুল। প্রথম যে গ্রাফটা দেখো, এটা কি আছে নিচে এক্স, ছোট এক্স, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ হতে পারে মোর ভোলাটাইল কম্পোনেন্ট বা লেস ভোলাটাইল কম্পোনেন্ট ইন লিকুইড ফেজ। এক্স মানে লিকুইড ফেজ। হ্যাঁ, তাহলে লিকুইড ফেজের কম্পোজিশন দেখাচ্ছে এখানে। আর এটা ওয়াই, এটা হচ্ছে ভেপর ফেজের কম্পোজিশন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি আই বা এ বা বি লিখি নাই। সাধারণত কোথাও যদি লেখা না থাকে তাহলে ধরে নিবা এই ডেটাগুলো মোর ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টে দেয়া আছে। কারণ মোর ভোলাটাইলটা ভেপর ফেজে ওয়াইটা বেশি থাকবে। আচ্ছা, না বলে দিলেও কিন্তু আমরা বুঝতে পারি, দেখি এখানে কিভাবে। সো এক্স হচ্ছে এখানে তোমার লিকুইড ফেজের কম্পোজিশন, আর এ ওয়াই হচ্ছে ভেপর ফেজের কম্পোজিশন। হ্যাঁ, এই যে তুমি এটা দেখতে পাচ্ছ ব্লু গ্রিন, যেটা এটা এমনি একটা লাইন দেওয়া আছে, এই লাইনটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে দেখো, এই যে এখানে 0.4, এই পয়েন্টে চিন্তা করো, রেড মার্ক করা যেটা আছে আমার স্পট, এখানে হচ্ছে এক্স কত 0.4, এখানে ওয়াই কত 0.4, তাই না? সো এই পয়েন্ট, আবার এখানে আসো, এখানে এক্স কত 0.6, ওয়াই কত 0.6, এই লাইনটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। এই যে এটা কিন্তু সমান, হ্যাঁ, স্কোয়ার আছে, সো এই ডায়াগোনালটা হচ্ছে তোমার এই দুইটার মাঝ দিয়ে গেছে। সো এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এই লাইনটাকে বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, অর্থাৎ এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের কম্পোজিশন এক্স ওয়াই ভ্যালুগুলো সমান। এখানে আসো, এখানে 0.2, এখানে আসো 0.4, এখানে আসো 0.6, এখানে আসো 0.8। সো এই লাইনটাকে বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। হ্যাঁ, আর এখানে ওয়াই ইকুয়াল ওয়াই ভার্সেস এক্স, ওয়াই এক্স ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ওয়াই এক্স, ওয়াই ড্যাশ এক্স ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে তোমার ওয়াই এক্স ডায়াগ্রাম। এই যে লালটা, এই লালটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেটাগুলো। ইকুইলিব্রিয়াম ডেটাগুলো এই যে আমরা টেবিলে দেখেছিলাম, হ্যাঁ, এই যে টেবিলে ওয়াই এক্স, হ্যাঁ, এগুলো তো পার্সেন্টেজে, এগুলো কনভার্ট করা হচ্ছে তোমার ফ্র্যাকশনে কনভার্ট করে আমরা এই যে এখানে নিয়ে আসছি। সো এই যে রেটটা দেখতে পাচ্ছ, ওই যে টেবিল ছিল, টেবিলের ইকুইভ্যালেন্ট গুলো কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে আমরা রেডের এখন আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ, কোন একটা ধরো এই কম্পোজিশন, লিকুইড ফেজের কম্পোজিশন যদি 0.4 হয়, লিকুইড ফেজ 4, লিকুইড ফেজ এক্স, লিকুইড ফেজে কম্পোজিশন যদি 0.4 হয়, তাহলে ভেপর ফেজের কম্পোজিশন কত 0.6, তাই না? এই এখানে যাও, এই যে উপরের পয়েন্টটা এই এখানে, হ্যাঁ, তাহলে 0.6 এর চেয়ে একটু বেশি, ঠিক আছে? আচ্ছা, লিকুইড ফেজের কম্পোজিশন যদি 0.6 হয়, এই পয়েন্টে আসলো, তাই না? তাহলে ভেপর ফেজের কম্পোজিশন কত 0.6 এর বেশি এখানে, তাই না? এখানে 0.7 এর মতো, 0.7। তাহলে দেখো, এখন আমি কোশ্চেন রাখতে চাই, এই ডেটাগুলো ওয়াই এক্স ডায়াগ্রাম হতে পারে উইথ রেসপেক্ট টু মোর ভোলাটাইল কম্পোনেন্ট, উইথ রেসপেক্ট টু লেস ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্ট হতে পারে। তাহলে এইটা আসলে কোন কিসের রেসপেক্টে দেয়া আছে, মোর ভোলাটাইল নাকি লেস ভোলাটাইল? তাহলে এটা কিন্তু তোমাকে না বলে দিলেও তুমি ডেটাগুলোর প্যাটার্ন দেখে বুঝতে পারবা। যেমন আমি যে কোনো পয়েন্টে যাই, এখানে 0.2, এখানে 0.2 জন্য কত 0.5 এর মতো আছে, ওয়াইটা বেশি। এখানে আসো, লিকুইড ফেজেস 0.4 এর জন্য এখানে 0.6 এর চেয়ে বেশি। এখানে লিকুইড ফেজে 0.6, এই 0.6 এর জন্য এখানে 0.7। তাহলে ভেপর ফেজটার মধ্যে কম্পোজিশন সবসময় বেশি করেসপন্ডিং পয়েন্টে। তাহলে ভেপর ফেজের কম্পোজিশন বেশি মানে কি, মোর ভোলাটাইল কম্পোনেন্টটাই তো ভেপর ফেজে বেশি থাকবে, লিকুইড ফেজে কম থাকবে। তাহলে আমরা বলতে পারি এই যে ওয়াই এক্স ডায়াগ্রামটা দেয়া আছে, সেই ডায়াগ্রামটা হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টে। আমি অনেক সময় ক্লাস টেস্টে সবসময় আমি অনেক সময় এটা দিতাম, স্টুডেন্টদের জিজ্ঞেস করতাম ডেটাগুলো, এখানে মোর ভোলাটাইল দেয়া আছে, তুমি এটাকে লেস ভোলাটাইলে কনভার্ট করো, ওটা কেমন হবে সেটা দেখাও। তাহলে কি, লেস ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টে যদি করি, লেস ভোলাটাইল কম্পোনেন্ট ভেপর ফেজে কম থাকে, লিকুইড ফেজে বেশি থাকে। তাহলে এরকম করে দেখাতে হবে ডেটাগুলো, যাতে ধরো হয়তো এরকম দিয়ে যাবে, হ্যাঁ, এরকম যাবে, অর্থাৎ ভেপর ফেজে তোমার বেশি কম থাকবে, লিকুইড ফেজেও বেশি থাকবে। ওকে, তাহলে এই ডেটাটা, আচ্ছা, তাহলে এই যে আমরা প্রথমে আসলে ওয়াই এক্স ডায়াগ্রাম,
প্রথম হচ্ছে ওয়াই এক্স ডায়াগ্রাম, বা এটার পুরো নাম হচ্ছে ম্যাককেপথিয়াল ডায়াগ্রাম, ওটা পরে বলবো আমরা। প্রথম হচ্ছে ওয়াই এক্স, ওয়াই হচ্ছে ভেপর ফেজ কম্পোজিশন, আর এক্স হচ্ছে তোমার লিকুইড ফেজ কম্পোজিশন। ঠিক আছে, এই এক্স লিকুইড ফেজ কারণ এটা তো বাইনারি সিস্টেম, মোর ভোলাটাইল নাকি লেস ভোলাটাইল, এটা কোনো কিছু লেখা না তুমি এই প্যাটার্নটা দেখে বুঝতে পারবা। হ্যাঁ, সো যেহেতু ওয়াই ফেজে বেশি, যে কোনো পয়েন্টে এক্স এর তুলনায় ওয়াই এর ভ্যালু গুলো বেশি, তাহলে এটা অবশ্যই মোর ভোলাটাইল কম্পোনেন্টে এক্স এর ভ্যালু থেকে ওয়াই এর ভ্যালু গুলো বেশি থাকবে। ওকে, তাহলে এটা মোর ভোলাটাইল কম্পোনেন্টে। তো এটার একটা অসুবিধা আছে, আমরা এখান থেকে আবার এই ডায়াগ্রামটা গুলো টি এক্স ওয়াই ডায়াগ্রাম, এটার নাম হচ্ছে কি টি এক্স ওয়াই ডায়াগ্রাম। তাহলে আমরা কেন এটাকে থেকে আবার এখানে কেন আসা দরকার ছিল? এখানে দেখো তুমি কিন্তু কোথাও যে কোনো এক্স এর জন্য ওয়াই ভ্যালু গুলো পাবা, বা ওয়াই এর জন্য এক্স এর ভ্যালু গুলো পাবা। এখানে কিন্তু তুমি টেম্পারেচার কে রিড করতে পারবা না, এখানে কোথাও টেম্পারেচার বলা আছে, টেম্পারেচার গুলো কিন্তু এখানে পুট করা নাই, টেম্পারেচারস আর নট গিভেন হিয়ার। ওকে, তাই না? টেম্পারেচার গুলো নাই, ইউ ক্যানট সি টেম্পারেচার। হ্যাঁ, সো একই ডাটা, বাট এখানে টেম্পারেচার উল্লেখ করে নাই। এটা হচ্ছে নাম শুধু ওয়াই এবং এক্স, ওয়াই ভেপর ফেজ কম্পোজিশন, এক্স ওয়াই ফেজ কম্পোজিশন, লিকুইড ফেজ কম্পোজিশন। সো এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ওয়াই এক্স ডায়াগ্রাম। এটার একটা লিমিটেশন হচ্ছে উই ক্যানট রিড অর সি টেম্পারেচার। এই যে একটা পয়েন্ট, সে এরকম একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট চিন্তা করো, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে তোমার লিকুইড ফেজ কম্পোজিশন 0.4 দেখতে পাই, তোমার ভেপর ফেজ কম্পোজিশন 0.6 দেখতে পাই, কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা কত টেম্পারেচারে এস্টাবলিশড হয়েছে, এই কম্পোজিশনের করেসপন্ডিং টেম্পারেচারটা কত, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাই না। সো বোঝা যায় যে এটার একটা গ্যাপ আছে, ল্যাক আছে। সো এটাকে আমরা ওভারকাম করেছি এই টি এক্স ওয়াই ডায়াগ্রামের মাধ্যমে। হ্যাঁ, এখানে টি টেম্পারেচারও থাকবে, এক্স লিকুইড ফেজ কম্পোজিশনও থাকবে, ওয়াই ভেপর ফেজ কম্পোজিশনও থাকবে। ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার একটা লাইন ছিল, একটা ওয়াই এক্স তো ছিল, এটা তো রেফারেন্স লাইন একটা। সো এখানে একটা কার্ভ ছিল, তাই না, একটা একটা ডেটা 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 কার্ভ ছিল, এখানে কিন্তু দুইটা আসতেছে। হ্যাঁ, দেখো আমরা দেখি আস্তে আস্তে। সো এই দুইটা অ্যাক্সেসে এখানে হচ্ছে টি টেম্পারেচার, এটা ফারেনহাইট হতে পারে, সেন্টিগ্রেড হতে পারে, সাধারণত সেন্টিগ্রেডে থাকে, কোন ফর্মে থাকে এটা তুমি দেখে নিবা। হ্যাঁ, সো এখানে হচ্ছে এই টেম্পারেচার, আর ওখানে হচ্ছে ফ্র্যাকশন পয়েন্ট, এখানে 0.0 থেকে শুরু করে 1, তাই না, ফ্র্যাকশন। তো এটা ফ্র্যাকশন ফর্মে আছে, এটা 0 থেকে 1 পর্যন্ত হাইস্ট হতে পারে। ওকে, এখানে এক্স ওয়াই। সো এক্স এর ভ্যালু গুলো কি হবে তাহলে পাবা, এখানে দুইটা দুইটা তোমার লাইন আছে কিন্তু কার, দেখো এই যে এটা আছে, এটা হচ্ছে স্যাচুরেটেড ব্যাপার, এটা ব্যাফরের। আমি যদি ইকুইলিব্রিয়াম বলছি, ব্যাফর মানে কি বলছি, তাহলে স্যাচুরেটেড ব্যাপার। ইকুইলিব্রিয়াম বলছি, লিকুইড মানে কি, স্যাচুরেটেড লিকুইড। সো এখানে হচ্ছে এটা ব্যাফর লাইন, এটা ব্যাফর ফেজ লাইন বা স্যাচুরেটেড ব্যাফর লাইন, এটা হচ্ছে স্যাচুরেটেড তোমার কি, এটা স্যাচুরেটেড লিকুইড লাইন। এটা কোনো এটা এটা যদি তুমি ধরে নাও, এটা যদি তোমার ব্যাফর হয়, এটা যদি লিকুইড হয়, হ্যাঁ, তাহলে এখানে এই ডেটাটা, এই যে তোমার ফিগারটা, এই যে তোমার এই ডায়াগ্রামটা তোমার করা হয়েছে, এটা মোর ভোলাটাইল কম্পোনেন্ট নাকি লেস। হ্যাঁ, আমরা কিন্তু সহজে বুঝতে পারি সে এটা ব্যাফর লাইন, কিন্তু সে তুমি চিন্তা করো 100 সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 1 atm প্রেসারে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়েছে। তাহলে এখন তুমি ভেপর ফেজ কম্পোজিশনটাও লিকুইড ফেজ কম্পোজিশন মন মতো কিন্তু তুমি পেতে পারবে না, এটা কিন্তু ফিক্স হয়ে যাবে, কারণ দুইটা ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করে আমি দেখলাম, দুইটা তোমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে দুইটা, তুমি ইন্টেন্সিভ ভেরিয়েবল ডিফাইন করতে পারবা, একটা হচ্ছে প্রেসার করেছে আর একটা টেম্পারেচার করলো। তো এটার জন্য করেসপন্ডিং এক্স ওয়াই গুলা কত, এগুলো সিস্টেম দ্বারা হয়ে যাবে। এই হচ্ছে তুমি যাও, এই হচ্ছে এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন। সো এই যে নিচে বরাবর যাও, হ্যাঁ, সে 0.1 হচ্ছে লিকুইড ফেজের কম্পোজিশন। হ্যাঁ, আবার এইটা বরাবর যাও, বরাবর যে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই, এই হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0.5। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো এই প্রত্যেকটা ওয়াই এর জন্য, এখানে দেখো এটা হচ্ছে লিকুইড ব্যাপার, যে কোনো টেম্পারেচারে তুমি এক্স এর ভ্যালু থেকে ওয়াই এর ভ্যালু গুলো বেশি, এক্স এর ভ্যালু থেকে ওয়াই এর ভ্যালু গুলো বেশি, তাহলে এটাও অবশ্যই মোর ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টে করা হচ্ছে। এক্স থেকে ওয়াই এর ভ্যালু গুলো বেশি মানে হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্ট, অর্থাৎ কম্পোজিশন ইন ওয়াই ফেজে তোমার ভেপর ফেজে বেশি, মানে মোর ভোলাটাইল কম্পোনেন্টটাই তো ওখানে বেশি থাকবে, তাই না? তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি, দেখো এখানে এটা হচ্ছে, তাহলে টি এখানে এখান থেকে যে এক্স ওয়াই এর ভ্যালু গুলো পাবা, হুম, আর এখান থেকে যে এক্স ওয়াই ভ্যালু গুলো পাবা একই কিন্তু ইকুইভ্যালেন্ট, বাট এখানে হচ্ছে আমরা
টেম্পারেচারকে প্লট করে দেখিয়েছি। হ্যাঁ, সো এটা থেকে কিন্তু আর একটু মোর কম্প্রিহেন্সিভ, মোর আসলে একটু এনরিচড ইন টার্মস অফ, কারণ এখানে আমরা এক্স লিকুইড ফেজ কম্পোজিশন এক্স দেখতে পাই, তোমার ভ্যাপর ফেজ কম্পোজিশন ওয়াই দেখতে পাই, এবং তার করেসপন্ডিং যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা সেটা আমরা দেখতে পাই, তাই না? তাহলে এখান থেকে এটা একটু বেটার বলতে পারো, মোর ইউজফুল বলতে পারো, একটু মোর ইফেক্টিভ বলতে পারো। বাট এখানে এক্স ওয়াই যে ভ্যালুগুলো, এখানে এক্স ওয়াই ভ্যালুগুলো কিন্তু একই, অনেকে কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, দুইটা কিন্তু এখানে 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 একই। ওকে, তাহলে আমি এবারে এইভাবে কোশ্চেন করে থাকি, এটা হচ্ছে মোর ভোলাটাইল রেসপেক্টে টি এক্স ওয়াই ডায়াগ্রাম। যদি এমন হয় তাহলে এটাকে লেস ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টে কেমন হবে সেটা ড্র করে দেখাও। আমি কিন্তু এটাও কোশ্চেন করি অনেক সময়। হ্যাঁ, তো এটা তোমরা তোমরা একটু চিন্তা করবা, থিঙ্ক করবা। ওকে, সো এটা হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টে। সো তোমাকে কেউ বলেও যদি না দেয় এটা কি মোর ভোলাটাইল রেসপেক্ট নাকি লেস ভোলাটাইল, তুমি ইজিলি বুঝতে পারো এটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপর লাইন। ভ্যাপর ফেজের ভ্যালুগুলো যদি ওয়াই ভ্যালুগুলো যদি কোনো একটা ফিক্সড টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার নাও, এনি টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে ওয়াই ফেজের ভ্যালু বেশি থাকলে এক্স লিকুইড এক্স থেকে, দ্যাট ইজ মোর ভোলাটাইল কম্পোনেন্ট। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম? গ্রাফিক্যালি আমরা তোমার এক্স ওয়াই ডায়াগ্রামের মাধ্যমে আমরা ইকুইলিব্রিয়াম ডাটা প্রেজেন্ট করতে পারি, টি এক্স ওয়াই ডায়াগ্রামের মধ্যে আমরা ইকুইলিব্রিয়াম ডাটা প্রেজেন্ট করতে পারি। এখানে ছিল টেবিল, টেবিল আমরা শেষ করলাম, গ্রাফিক্যাল শেষ করলাম। এখন ডিপ পৃষ্ঠার চার্ট, আরেকটা চার্টে আমরা আসবো। ওকে, এখন দেখো এই ডিপ পৃষ্ঠার চার্টটা কি। ও সরি, আরেকটা ডায়াগ্রাম বাদ পড়ে গেছে, এটা হচ্ছে টি এক্স ওয়াই। তো এক্স ওয়াই, টি এক্স ওয়াই, আর একটা হচ্ছে তোমার এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম। ওকে, দেখো তুমি এখান থেকে এক্স জানতে পারছো, ওয়াই জানতে পারছো, টেম্পারেচার জানতে পারছো, কিন্তু আর একটা জিনিস তুমি জানতে পারছো না, হচ্ছে এনার্জি। ভ্যাপর ফেজটা যে আমরা বললাম কম্পোজিশন জানলাম, সে তার কম্পোজিশন হচ্ছে তোমার পয়েন্ট, লিকুইড হচ্ছে তোমার এই টেম্পারেচারে, এই টেম্পারেচার লিকুইড হচ্ছে এটা, ভ্যাপর হচ্ছে এটা। তাহলে এখন আরেকটু আমার দরকার হতে পারে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে ভ্যাপর ফেজের এনথালপি কত, এনার্জি কেমন, আবার লিকুইড ফেজের এনথালপি কত, তাই না? সো আমার আরেকটু মোর কম্প্রিহেন্সিভ, যেটা আরেকটু এনরিচ, সেটা হচ্ছে এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম বলা হয় থাকে। এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম, এখানে কিন্তু টেম্পারেচার ইনফরমেশন আছে, তোমাকে এখানে কম্পোজিশনের ইনফরমেশন আছে, এখানে তোমার এনথালপি ইনফরমেশন আছে। হ্যাঁ, তাহলে এটা একটু, এটার একটা সিম্পলিফাইড ফর্মটা আমরা দেখে নেই। এখানে কি কি লাইন আছে দেখো, আরেক, হ্যাঁ একটা লাইন আছে ধরো এখানে কি, এটাকে বলা হচ্ছে তোমার স্যাচুরেটেড। এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি, এটা হচ্ছে স্যাচুরেটেড লিক ভ্যাপর লাইন, স্যাচুরেটেড ভ্যাপর লাইন, এই এখানে দেখানো হয়েছে স্যাচুরেটেড ভ্যাপর লাইন। হ্যাঁ, আর নিচে দেখো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো যেখানে শেষ হয়েছে, এই যে এই লাইনটা, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন। হ্যাঁ, এই যে স্যাচুরেটেড লিকুইড লাইন। সো মূলত এখানে কয়টা আছে, স্যাচুরেটেড ভ্যাপর লাইন, এই যে এটা স্যাচুরেটেড ভ্যাপর লাইন, আর একটা কি আছে স্যাচুরেটেড লিকুইড লাইন, এই যে স্যাচুরেটেড লিকুইড লাইন। হ্যাঁ, এরপরে আবার সাব কোল্ড হয়ে যাচ্ছে, ওগুলো পরে আমি দেখছি, পরে বলছি। সো প্রথমে যে ইকুইলিব্রিয়ামে আমরা থাকি, স্যাচুরেটেড লিকুইড লাইন ভ্যাপর লাইন হচ্ছে এটা স্যাচুরেটেড। সো এই লাইন থেকে তুমি ওয়াই এর ভ্যালু গুলো পাবা। হ্যাঁ, এখান থেকে ওয়াই এর ভ্যালু গুলো পাবা, এটা দেখে এখানে যাও, ওয়াই এর ভ্যালু পাবা। আবার এখান থেকে এই যে লাইন, এখান থেকে এখানে নিচে যাও, এখান থেকে এক্স এর ভ্যালু গুলো পাবা। হ্যাঁ, তাহলে টেম্পারেচার কত থেকে পাবা, আরেকটা জিনিস থেকে যায়, এটা হচ্ছে এই যে লাইনগুলো আছে, এই যে স্ট্রেট লাইন গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার এই টেম্পারেচার লাইন। হ্যাঁ, কি আমি বলছি, ধরো এখানে আরেকটা লাইন দেয়া আছে, এই যে লাইন, এটা, এটার নাম হচ্ছে অক্সিলারি লাইন, অক্সিলারি লাইন ফর দা ইন্টারপোলেশন ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। হ্যাঁ, আচ্ছা, এই যে এই লাইনটা দেয়া আছে এক্সপেরিমেন্টালি, কিন্তু এই এই তোমার গ্রাফের মধ্যে এটা থাকবেই, এরকম একটা স্যাচুরেটেড ভ্যাপর লাইন থাকবে, স্যাচুরেটেড লিকুইড লাইন থাকবে, তারপর টাই লাইন, এই লাইন দেওয়া থাকবে, এটা হচ্ছে অক্সিলারি লাইন। অক্সিলারি লাইনের ফাংশনটা কি, অক্সিলারি লাইন ইজ টু ডিটারমিন দা আইসোথার্ম। হ্যাঁ, টাই লাইন, তুমি কি করবা, সে একটা পয়েন্ট ধরো, একটা পয়েন্ট ধরো, যে কোনো পয়েন্ট, এখানে আমি একটা পয়েন্ট ধরলাম। তুমি কি করবা, এখান থেকে তুমি অক্সিলারি লাইনে যাও, অক্সিলারি লাইনে গেলাম। হ্যাঁ, যে বাড়ির হরিজন্টালি আবার তুমি স্যাচুরেটেড ভ্যাপর লাইনে যাও। ঠিক আছে, তাহলে সে আমি কি বলছি, এক্স, এখানে তুমি কি দেখতে পেয়েছিলা, এই যে এক্স, এই এক্স এর এই টেম্পারেচার এক্স হলে তুমি এখানে ওয়াই পাবা, তাই না? এখন আমি এখানে, তুমি একটা টেম্পারেচার এক্স কে সিফট করলাম, লিকুইড ফেজ কম্পোজিশন সে তুমি বলা এটাতে, তো এইটার করেসপন্ডিং ওয়াইটা কত, ওয়াই এর ভ্যালু কত, ভ্যাপর ফেজের কম্পোজিশনটা কত, সেটা কিভাবে জানবা?
সেটা জানবা হচ্ছে তুমি এই লাইন থেকে আর কি। এই 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 লাইনটা ড্র হয়ে গেলে তো তুমি ইজিলি দেখতে পাচ্ছ। এই যে আমি দেখতে পাচ্ছি এই যে লাইনটা, সে তুমি 78 এটা মানে কি 78 ডিগ্রি সেলসিয়াস সে তুমি একটা মিক্সচার নিয়ে কাজ করছো। মিক্সচারটাকে একটা তুমি স্টেজে দিলা, স্টেজে হয়ে এখানে মাস ট্রান্সফার হয়ে ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজড হয়ে এখানে ভেপর যাচ্ছে, এখানে লিকুইড যাচ্ছে, তাই না? তো এখানে এই ভেপরের কম্পোজিশন কত, এই লিকুইডের কম্পোজিশন কত, আর এখানে কত টেম্পারেচারে তোমার ইকুইলিব্রিয়ামটা হয়েছে। হ্যাঁ, সে এটা যদি 78 ডিগ্রি সেলসিয়াসে হয়, হ্যাঁ, তাহলে তার ভেপর ফেজের কম্পোজিশন কত, এই যে এটা এখান থেকে রিড করো। 78 ডিগ্রি সেলসিয়াসে যে ইকুইলিব্রিয়াম লিকুইড স্ট্রিম থাকবে তার কম্পোজিশন কত, এই যে লাইন এখানে যাও, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা কত, এই যে 78। ওকে, সো এইগুলো তো অলরেডি ড্রন করা হয়েছে। এগুলো কিভাবে আমরা ড্র করতে পারবো, সেটা হচ্ছে এই অক্সিলারি লাইন। সে তুমি একটা চিন্তা করো, এখানে একটা লিকুইড ফেজের কম্পোজিশন চিন্তা করো। তোমার এই যে একটা ফিড দিচ্ছ, ফিড দেওয়ার পর এখানে ম্যাস ট্রান্সফার হলো, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজড হলো, এখান থেকে একটা ইকুইলিব্রিয়াম ভেপর যাচ্ছে, স্যাচুরেটেড ভেপর, এখানে একটা ইকুইলিব্রিয়াম স্যাচুরেটেড লিকুইড যাচ্ছে। হ্যাঁ, তো এখানে টেম্পারেচারটা কত, তো তো এইটার যদি একটা সে তুমি যদি চিন্তা করো, এটার একটা টাইম ভ্যালু আছে 0.4, তাহলে এটার ভ্যালু কম্পোজিশন কত হবে, সেটা আমি কিভাবে বের করবো? এটা হচ্ছে সে এখানে 0.4 বসাও, 0.4 লোকেট করো, 0.4 আমি একটা পয়েন্ট বসালাম। এখান থেকে ডিরেক্টলি ভার্টিক্যালি তোমাকে যেতে হবে হচ্ছে তোমার অক্সিলারি লাইন, যাও। এরপর হরিজন্টালি তোমাকে মুভ করতে হবে স্যাচুরেটেড ভেপর লাইন, যাও। ওকে, তাহলে আমি এই একটা এই পয়েন্টে করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম বা স্যাচুরেটেড ভেপর পয়েন্ট হচ্ছে এটা, এবং এই দুটো কানেক্ট করো। এই কানেক্ট করলে এটার নাম হচ্ছে আইসোথার্ম বা টাই লাইন। হ্যাঁ, এইটার টেম্পারেচারটা কি এটা ইন্ডিকেট করছে, এটা টেম্পারেচার, এটা হচ্ছে এই লাইনের, এটা হচ্ছে আইসোথার্ম অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। ওকে, তাহলে এইটার টেম্পারেচারটা কত, এই যে প্লেটের স্টেজের যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার সেটা হচ্ছে এটা টেম্পারেচার। ওকে, তাহলে দেখো এই লাইন থেকে আমরা কি বুঝতে পারছি, সে তোমাকে বলা হলো কি, এখন তোমাকে বলে দিল তোমাকে এখানে একটা ফিড দেওয়া হয়েছিল, ফিড দেওয়ার পর একটা স্টেজের মধ্যে ম্যাস ট্রান্সফার হয়ে ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজড হয়েছে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা বলে দিচ্ছে 79। তাহলে তুমি যে ফিড দিয়েছো ইকুইলিব্রিয়াম টেম্পারেচার 79, তাহলে তোমার ভেপর ফেজ কম্পোজিশন কত, লিকুইড ফেজ কম্পোজিশন কত, ভেপর ফেজ এনথালপি কত, লিকুইড ফেজ এনথালপি বা এনার্জি কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা যাই, তুমি এখানে তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়েছে, ফিড দিয়েছো এবং ইকুইলিব্রিয়াম হয়েছে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা হচ্ছে তোমার হচ্ছে 79। তাহলে তুমি যাও এখানে দেখো, এখানে অনেক 78, 78.5, 79, 79.5 এরকম করে যত যাচ্ছ টেম্পারেচার বাড়তেছে। তাহলে আমি এখান থেকে এই 79 এই লাইনটা সিলেক্ট করলাম, তাই না? কারণ তোমাকে বলে দেওয়া আছে এটা 79 এর লাইন, 79 হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, তাহলে 79 আমি সিলেক্ট করলাম। তাহলে তুমি এদিকে যাও, এই যে আইসোথার্মটা কাট করলো ভেপর ফেজকে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইন্ডিকেট করবে কি ভেপর ফেজের কম্পোজিশন। এখান থেকে দেখো এই ভেপর ফেজের কম্পোজিশন এখান থেকে দেখতে পাবো। আবার এই 79 এর এই পয়েন্টটা ইন্টারসেক্ট করলো, এই টাই লাইন ইন্টারসেক্ট লিকুইড ফেজের লাইনকে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টে। সো এই পয়েন্ট থেকে তুমি নিচে দেখো, এটা হচ্ছে তোমার এই 79 এ যে ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজড হয়েছে তার করেসপন্ডিং যে লিকুইড ফেজ, সেই স্যাচুরেটেড লিকুইড ফেজের কম্পোজিশন। আর এই পয়েন্টের দিকে হচ্ছে স্যাচুরেটেড এই যে ভেপর, এই ভেপর ফেজের কম্পোজিশন। এখন আসো এনথালপি। তাহলে এক্স অ্যাক্সিস থেকে আমরা দেখবো হচ্ছে কম্পোজিশন গুলো, আর ওয়াই অ্যাক্সিস থেকে দেখবো এনথালপি। তাহলে এই যে 79 এর করেসপন্ডিং এখানে কি ভেপর, এই ভেপর এখানে যাও, এখান থেকে তুমি দেখবো হচ্ছে ভেপর ফেজের এনথালপি। ওকে, এখান থেকে দেখবো হচ্ছে ভেপর ফেজের এনথালপি। আবার এই যে এখানে 79 এখানে আসো, ঠিক আছে, এইতে দেখবো হচ্ছে কম্পোজিশন, আর এই বরাবর যে এখান থেকে দেখবো হচ্ছে তোমার লিকুইড ফেজের এনথালপি। ওকে, তাহলে আমরা আজকে 50 বেজে গেছে, আজকে আমরা এখান থেকে দেখালাম। এখানে আরো কিছু কথা বলার ছিল, বলার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরে বলবো। সো এই এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম, এখান থেকে আমরা টেম্পারেচার ইনফরমেশনও দেয়া আছে, লিকুইড ফেজ কম্পোজিশন দেয়া আছে, ভেপর ফেজ কম্পোজিশন দেয়া আছে, আর হচ্ছে এনথালপি দেয়া আছে। তাহলে আমরা টেম্পারেচার যদি জানি, সে একটা ইকুইলিব্রিয়াম হয়েছে, ইকুইলিব্রিয়ামের টেম্পারেচারটা যদি আমি জানি, তাহলে সেখান থেকে আমি লিকুইড এবং ভেপর ফেজের কম্পোজিশন বের করতে পারবো, লিকুইড এবং ভেপর ফেজের এনথালপি বের করতে পারবো। অথবা তোমাকে যদি বলে দেয়
আচ্ছা, আপাতত আমরা আজকে এই পর্যন্ত থাকি। এখন তো আরেকটা বিষয় আমি বলে নেই। সো আমরা এখানে বলেছিলাম এই যে ওয়াই এক্স এখানে যে কম্পোজিশন ভ্যালুগুলো, এখানে কম্পোজিশন ভ্যালুগুলো একই, কারণ এটাও মোল ফ্র্যাকশন আছে, এটাও মোল ফ্র্যাকশন আছে, কিন্তু ওখানকার এক্স ওয়াই ভ্যালুগুলো এটার সাথে মিলবে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ওয়াইট ফ্র্যাকশনে দেওয়া আছে এটা, কারণ এনথালপি গুলো সাধারণত তোমার এই ম্যাথ ইউনিটে করা হয়। হ্যাঁ, এখানে এনথালপিটাকে তোমার ম্যাথ ইউনিটে করা হয়েছে, এখানে ম্যাথ ইউনিটে। হ্যাঁ, কিন্তু এইখান থেকে যে এক্স ওয়াই পাবা, ওটাকে যদি তুমি মোলে কনভার্ট করো, সেই ভ্যালুগুলো কিন্তু এখানকার এক্স ওয়াই এর সাথে মিলে যাবে। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্ত দেখাচ্ছি। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। আমি এই রেকর্ডেড ভিডিও অবশ্যই তোমাকে আজকে পোস্ট করে দিচ্ছি। যে কোনো কোশ্চেন থাকে সেখানে তোমরা ওগুলা কোশ্চেনগুলো লিখবা, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো ডিসকাস করব। বা আজকেও 1-2 মিনিট 1 মিনিটের মতো আমরা এই কোশ্চেন নিতে পারি, যাদের কোনো যে সমস্যা যেগুলো বলে না, যদি আমি খুব স্লোলি ইন ডেপথে আলোচনা করছি, তো তারপরও যদি তোমাদের কোশ্চেন থাকে এখনো করতে পারো। না হয় ওইটা তোমরা এই ভিডিও যখন আপলোড করা হবে সেখানেও তুমি এই কমেন্ট বক্সে, কমেন্ট থ্রেডে তুমি তোমার কোশ্চেন গুলো লিখতে পারো, যাতে করে আমি পরবর্তী ক্লাসে সেগুলো আমি ডিসকাস করতে পারি। ওকে, তো তোমাদের অ্যাটেন্ডেন্স মোটামুটি হয়ে গেছে, আমি ভিডিও স্টপ করলাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস বুধবার, সেই বুধবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর লেকচারটা তোমরা নিজে একটু অ্যানালাইসিস করো, কোনো সমস্যা থাকলে সেগুলো বের করার চেষ্টা করো, নিয়মিত প্রত্যেকটা লেকচারকে কভার করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম স্যার।